সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের প্রপার্টি এবং ইমিগ্রেশন বিষয়ক অনুষ্ঠান ল টক উইথ ভুইঅপু। অনুষ্ঠানটি উপস্থাপনায় আছি আমি শাহাদাত পলাশ। আর আপনারা এই অনুষ্ঠানটি দেখছেন স্কাই i1 টিভি থেকে সরাসরি। তাছাড়াও ফেসবুক পেজ এবং jagobidy.com থেকেও আপনারা সরাসরি অনুষ্ঠানটি দেখতে পারবেন। আর আমাদের অনুষ্ঠানে আপনারা সরাসরি ফোন কল করতে পারবেন। আমাদের স্টুডিওর নাম্বার 020351558788। তাছাড়াও আমাদের অনুষ্ঠানে আপনারা টেক্সট মেসেজ করতে পারবেন। টেক্সট মেসেজ নাম্বার 07985924859। অনেক সময় দেখা যায় যে আমরা অনেক ফোন কলের থাকার কারণে আমরা ফোনের আনসার করতে পারি না, সেই জায়গায় আপনারা টেক্সট করতে পারবেন। আমরা অনুষ্ঠানের শেষ অংশে আমরা টেক্সটের আনসার করব। ধন্যবাদ দর্শক। আমরা চলে যাচ্ছি আমাদের সবসময় যে আমাদের স্বনামধন্য গেস্ট এবং আমাদের সবার পরিচিত প্রিয় মুখ মিস্টার অপু ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনাদের দোয়ায়। এত ব্যস্ততার মাঝেও আমাদের সাথে আপনি সময় দেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই দিনটাতে আসলে আমি ওয়েট করে থাকি, এই মানডে কখন আসবে, আমি কখন এসে সবার সাথে কথা বলবো ইনশাল্লাহ। আপনারা তো আছেন, i1 টিভির আয়োজনটা খুব ভালো লাগে, সেই সাথে দর্শকদের যে সাড়া, সেই সাড়াটাও খুব ভালো লাগে। এই জন্য আমি সত্যি কথা বলতে এখন ওয়েট করে থাকি যে কখন মানডে আসবে আর কখন একটা প্রোগ্রামে আসবো, সবার সাথে কথা বলবো। জি, আমরাও আপনাকে আন্তরিকভাবে চাই আপনি এই অনুষ্ঠানে আসেন এবং আমাদের কমিউনিটির সবাইকে আলোচনার মাধ্যমে যতটুকু পারা যায় আর কি, আমরা যতটুকু পারা যায় আমাদের এই ছোট্ট ক্ষুদ্র আলোচনায় যদি কিছু মানুষের উপকার হয়, কিছু মানুষ যদি আমাদের দ্বারা উপকৃত হয়, তাদের যদি বিভিন্ন যে সমস্যা থাকে, লিগ্যাল সমস্যা, এগুলো যদি কিঞ্চিত সমাধানও হয়, কিঞ্চিত যদি আমাদের কাছ থেকে পরামর্শের মাধ্যমে যদি ওনাদের কোনো আত্মতৃপ্তি হয়, সেটাই আমাদের জন্য একটা পাওয়া। জি, অনেক সময় দেখা যায় যে আমরা একটা ডিসিশন মেক করতে পারি না, হয়তো আলোচনার মাধ্যমে একটা ডিসিশনে আসা যায় যে আমাকে এই রাস্তায় যাইতে হবে কিংবা ওইভাবে। এটাই হচ্ছে কথা। আলোচনার মাধ্যমে আমাদেরকে বলা যে আপনার জন্য কী কী অপশন আছে। অবশ্যই আমাদের এই আলোচনা শুধুই আলোচনা, নিছক আলোচনা। আপনারা যারা আমাদের আলোচনা শুনবেন সবাই কোনো ফাইনাল ডিসিশন নেওয়ার আগে অভিজ্ঞ সলিসিটার, ইমিগ্রেশন অ্যাডভাইজার, যে বিষয়ই হোক না কেন, তার সাথে কথা বলে তারপর আপনার একটা ফাইনাল ডিসিশনে যাবেন। এই আর কি। তো আমরা আমাদের অনুষ্ঠানের আলোচনায় আসি, দেখা যাক আমাদের আলোচনা কত দূর যায়। জি অপু ভাই, আমাদের কয়েকজন কলারও অপেক্ষা করছে। এখন আমি কি কল নেব না আমাদের কিছু আলোচনা? আসলে আমাদের অনুষ্ঠানের মুখ্যম হচ্ছে আমাদের কলার। আমরা আমাদের কলারদেরকে রেসপেক্ট করি এবং ভালোবাসি। তো আমাদের যেহেতু কলার আসছেন, আমরা কল দিয়ে শুরু করি। কল দিয়ে শুরু করি, পরবর্তীতে আমরা জি আজকে প্রপার্টি বিষয়ে কিছু আলোচনা করার ইচ্ছা আছে আমার। আর দেখি আমাদের কলাররা কিভাবে আমাদেরকে লিড করেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম নজরুল ইসলাম, আমি লন্ডন থেকে বলছি। জি বলেন। আমি একজন ইটালিয়ান সিটিজেন। জি। এদেশে আসছি 10 বছরের উপরে হয়েছে। জি। আমার পার্মানেন্ট রেসিডেন্টও হয়েছিল, কিন্তু গত 2019-এর এপ্রিলে আমি ওই যে সেটেল স্ট্যাটাসের জন্য আবেদন করছিলাম এবং আমাকে সেটেল স্ট্যাটাস দেওয়াও হয়েছে। এখন যেটা বলতেছে যে নতুন স্কিমে যে সেটেল স্ট্যাটাস, ওইটাই নাকি অন্য কিছু। আর আরেকটা জিনিস হলো, এখন আমি যখন ওই যে আমার ওই সেটেল স্ট্যাটাস যেটা অ্যাক্সেস করি, কিন্তু ওখানে দেখি আবার লেখা ওঠে যে এই 30 জুন 2021 পর্যন্ত এটা আপনি ডকুমেন্ট হিসাবে দেখাতে পারবেন। তাহলে এটা কি আসলে? আপনি কোনটার কথা বলছেন ডকুমেন্ট হিসেবে দেখাতে পারবেন? 19 যে লেটারটা পাইছেন না, যে কার্ডটা ছিল আগে? না লেটার না, আমি যে ওই যে লেটারের একটা রেফারেন্স নাম্বার আছে, তারপর জন্ম তারিখ, আইডি নাম্বার দিলে যে ওই যে সেটেল স্ট্যাটাসের কার্ডের মতো বাইরে হয়ে আসে না, জি ওইটার নিচ দিয়ে এই জিনিসটা লেখা আসে যে 30 জুন পর্যন্ত এটা যে কোনো জায়গায় আপনি ওই আপনার আইডি হিসাবে করতে পারবেন, সাবমিট করতে পারবেন। জি ঠিক আছে, তো কোনো সমস্যা নাই তো, কারণ 30 জুন পর্যন্ত একটা ডেডলাইন দেওয়া আছে। এর আগে এবং পরে যার যে স্ট্যাটাস আসবে, সেই স্ট্যাটাস অনুসারে তাকে পরবর্তী পদক্ষেপগুলো নিতে হবে। আপনার যেহেতু সেটেল স্ট্যাটাস আছে, আপনি 10 বছর যাবত আছেন, আপনি এখন ন্যাচারালাইজেশনের জন্য এলিজিবল। আপনি ন্যাচারালাইজেশন করে ফেলতে পারেন, ন্যাচারালাইজেশন করে ব্রিটিশ পাসপোর্ট নিয়ে নিতে পারেন। সুতরাং আপনার আইডিতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আর নতুন ভাবে কিছু করার দরকার নাই। আর আপনি যেহেতু সেটেল স্ট্যাটাসের আন্ডারে অলরেডি করছেন, আপনার নতুন কিছু করা লাগবে না, ঠিক আছে? যদি সেটেল স্ট্যাটাসের আন্ডারে না করে থাকতেন, যদি আপনি পুরাতন রুলটাতে থাকতেন, তাহলে আপনাকে সেটেল স্ট্যাটাসের আন্ডারে আবার অ্যাপ্লিকেশন করতে হতো। ঠিক আছে, ধন্যবাদ আপনার কলের জন্য। ধন্যবাদ কলার।
ভাই আমরা নেক্সট কলে চলে জি যাই। অবশ্যই। হ্যালো কলার, হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমার কিছু কোয়েশ্চেন ছিল। জি বলেন। কোয়েশ্চেন হলো যে মানে আমি অ্যাসাইলাম ক্লেম করি আপনার 2018-এ। আপনি একটু লাউড বলবেন প্লিজ। জি, আমি অ্যাসাইলাম ক্লেম করি 2018-এ আচ্ছা, সেপ্টেম্বরে। জি আর এটার ইন্টারভিউ হয় 2020 সেপ্টেম্বরে, মানে 2 ইয়ার্স পরে। তো এখন পর্যন্ত প্রায় 6 মাস হয়ে গেছে ইন্টারভিউ দেওয়া, এখন কোনো ডিসিশন আসে নাই। তো এটা কতদিন পর্যন্ত লাগতে পারে ডিসিশন? প্রথম কথা হলো এটা। আর দ্বিতীয় কথা হলো যে এই যে লেন্দি বা দেরি হচ্ছে, আসলে তো অনেক সময়, প্রায় 2.5 বছর হয়ে গেছে ইন টোটাল। জি যদিও কোনো কারণে এই মাসে না পাই, প্রায় তো 2.5 বছর। তো কি করতে পারি, কিভাবে ডিসিশনটা দ্রুত নিতে পারি? আর দ্বিতীয় কোশ্চেন হলো যে এই শর্টের অকুপেশন লিস্ট, ওইটা নাকি আপডেট হবে এপ্রিল থেকে। তার মানে আমাদের যে শেফ ক্যাটাগরিটা ছিল কাজ করার, যারা অ্যাসাইলাম সিকার ছিল, জি তো আপনার কি তারা কাজের যদি রাইট shortage- আছে? আপনার কি কাজের জি, রাইট জি, দিছে? জি আছে। জি বলেন, তারপর বলেন। তো এখন ওরা যদি এটা রিমুভ করে দেয় শর্টেজ অকুপেশন লিস্ট থেকে, তখন আমরা তো কন্টিনিউ এখন করতেছি এজ এ শেফ, তখন আমাদের তাহলে কি করতে পারবো এপ্রিলের পরে? এইটা সম্পর্কে যদি একটু বলতেন। জি ধন্যবাদ আপনার কথা। আপনি শুনেন, আমি চেষ্টা করছি আপনার কথার জন্য কথা জবাব দিতে। প্রথম অবস্থা হচ্ছে আপনি 2.5 বছর হয়ে গেছে আপনার অ্যাসাইলামের অ্যাপ্লিকেশন করছেন, এখনো পর্যন্ত আপনি কোনো ডিসিশন পান নাই। 2.5 বছরের কাছাকাছি হয়ে গেছে। আগামী মাসে নাকি এই মাসে শেষে হয়তো 2.5 বছর হয়ে 2.5 যাবে। বছর হবে। তো এই বিষয়ে আসলে কিছু বলার নাই যে হোম অফিস কখন আপনাকে ডিসিশন দিবে। অ্যাসাইলামের অ্যাপ্লিকেশন এটা অনেক হাই ব্যাকলগের মধ্যে আছে, অনেক 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 অ্যাসাইলাম কেস পেন্ডিং আছে, এবং সেই সাথে প্যান্ডামিকের কারণে অনেক অ্যাপ্লিকেশন, অনেক অ্যাসাইলাম ক্লেম পেন্ডিং আছে। অনেক 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 সাবস্টেন্সিভ ইন্টারভিউ, যেটা মেইন ইন্টারভিউটা বলে, সেই ইন্টারভিউটা অনেকে এখনও পর্যন্ত দিতেই পারেনি, শুধুমাত্র এই কোভিডের সিচুয়েশনের জন্য। তো আপনার এই ক্ষেত্রে প্রিসাইজ কোনো ডেট বলা খুবই মুশকিল যে আপনাকে হোম অফিস কবে নাগাদ কোনো পজিটিভ নাকি কিংবা নেগেটিভ, হোয়াট এভার, আল্লাহ না করুক, কোনো একটা ডিসিশন জানাবে। তো আপনি ওয়েট করতে থাকেন, এটা হচ্ছে মূল বিষয়, যে আপনি ওয়েট করতে থাকেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, যেহেতু ডিলে হচ্ছে, ডিলের একটা রেমেডি কখনো কখনো পাওয়া যায়। বেশি ডিলে হলে এটা সম্পর্কে লেখা যায়। আপনার যেহেতু অ্যাসাইলাম করছেন, আপনার তো অবশ্যই সলিসিটার আছেন, আপনি আপনার সলিসিটার সাহেবের সাথে কথা বলতে পারেন। কথা বলে দেখবেন যে ডিলের উপর বেস করে আপনার এই অ্যাপ্লিকেশনটাকে এক্সপেডাইট করা যায়। হ্যাঁ, ওইখানে হোম অফিসকে লিখলে তারা ওইখানে ওই এক্সপেডাইট করে জিনিসটাকে একটা ডিসিশন তারা অনেক সময় দেয়। তবে প্যান্ডামিকের কারণে এটা বলা যাচ্ছে না যে আসলে তারা কোন অ্যাঙ্গেলে আপনাদের এই করেসপন্ডেন্সটা, হোম অফিসের সাথে করেসপন্ডেন্সটা তারা দেখবে। সুতরাং ধৈর্য ধারণ করুন, ওয়েট করুন, আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ একটা ভালো দিক আসবে। আর আপনার কাজের বিষয়টা যেটা বললেন, আপনি খুব সম্ভবত কাজের বিষয়টাতে একটু নেগেটিভলি চিন্তা করছেন। যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে একটা কেস ছিল কয়েকদিন আগে, কেসের ডিসিশনে আসছে যে হাই লেভেলের জব, যেটা স্পেসিফিক করে অ্যাসাইলাম সিকারদের জন্য বলা হচ্ছে, যেমন আপনি যে বললেন স্কিলড ওয়ার্কার, এই জিনিসটাকে রিমুভ করার জন্য বলা হয়েছে। এটা আমাদের জন্য গুড, ঠিক আছে। এটাকে যদি রিমুভ করা হয়, এই ক্যাটাগরিটাকে, শেফের ক্যাটাগরিটাকে সহজ করা হবে আরও, এতে করে আরও সুবিধা হবে আমাদের, ঠিক আছে। সুতরাং রিমুভ করলে যে আপনি আর কাজ করতে পারবেন না, এটা নিয়ে যে ভয় পাচ্ছেন, আমার মনে হয় এই আইডিয়াটা আপনার রং। এটা যেটা হবে সেটা হচ্ছে, আমার যদি চেঞ্জ করা হয়, চেঞ্জ করে আমাদের জন্য সহজ করা হবে। যারা আমাদের অ্যাসাইলাম সিকারের মধ্যে আছেন, এরা এখন একটা হায়ার লেভেলের জবের বাইরে জবের জন্য ওয়ার্ক পারমিটটা পান। এইটাকেই নেগেটিভ করা হচ্ছে, বলা হচ্ছে যে না, হায়ার লেভেলের জন্য দরকার নেই। অ্যাসাইলাম সিক করছে স্ট্যান্ডার্ড যে লেভেল অফ ওয়ার্ক আছে, সেই লেভেল অফ ওয়ার্কে এখন তো এনকিউএফ লেভেল 3টাকে ইনক্লুড করা হয়েছে। সুতরাং এই 3 লেভেলের জব, যেটা সাধারণ লেভেলের জব, সেটাকে ইনক্লুড করা হবে। সুতরাং আমার মনে হয় এখানে ভয়ের কিছু নেই। আপনি হয়তো নেগেটিভ চিন্তা করার কারণে জিনিসটা ভয় পাচ্ছেন, এটা বরং আরও সহজ হবে আমাদের জন্য। ধন্যবাদ আপনার কলের জন্য। আরেকটা ব্যাপার, যেহেতু ওনার অলরেডি পারমিশন আছে, তো হোম অফিস কোনো চেঞ্জ চাইলে সেটা অবশ্যই জানাবে। না, অবশ্যই সেটা অবশ্যই কোনো জানাবে। প্রকার। আর এই কাজের বিষয়টাতে এটা আমাদের জন্য পজিটিভ চেঞ্জ Positive দিচ্ছে, change। নেগেটিভ না। রিমুভ করবে না, বরঞ্চ এটার মাধ্যমে আরও সহজ করবে, ঠিক আছে। জি ধন্যবাদ। ধন্যবাদ কলার, খুব সুন্দর প্রশ্ন করার জন্য। আমরা চলে যাব নেক্সট কলে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হলো মিস্টার সাহেবের কাছে, জি বলেন। যদি ভিজিট ভিসা 6 মাস কেউ আসে নাই জি প্যান্ডামিকের জন্য, জি এখন তারা নতুন অ্যাপ্লাই করলে
এক্সপায়ার ডেটের পরে জি 6 মান্থের পরে আবার নতুন করে অ্যাপ্লাই করে সব কাগজ কি নতুন দিতে হবে না আগের যেগুলো আছে রিঅ্যাপ্লাই করবে আগের কাগজগুলো দিয়ে? জি এই সেটাই প্রশ্নটা আপনার আমার। প্রশ্ন? জি 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 ও ভাই জি ধন্যবাদ। আপনার প্রশ্নটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রশ্নের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমি বলবো রুলটা আমি বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনারা যারা আমার কলার আছেন, যারা টিভিটা দেখছেন এখন, সবার জন্য এটা ইম্পর্টেন্ট। অ্যাপ্লিকেশান করার নিয়মটা হচ্ছে ডেট অফ অ্যাপ্লিকেশানের যে রুল থাকবে সেই রুল অনুসারে আপনাকে অ্যাপ্লিকেশানটা করতে হবে। আপনি যে অ্যাপ্লিকেশানটা আজ থেকে 6 মাস আগে করছেন, 6 মাস আগে যে ডকুমেন্টগুলো, সাপোর্টিং ডকুমেন্টগুলো দিয়ে আপনার অ্যাপ্লিকেশানগুলো আপনি করেছিলেন, সেই ডকুমেন্টগুলো অনেকগুলো হয়তো এখন এক্সপায়ার্ড হয়ে গেছে। যদি এক্সপায়ার্ড হয়ে যেয়ে থাকে তাহলে নতুন অ্যাপ্লিকেশনের সময় আপনাকে নতুন করে আবার ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে, নতুন করে আবার স্পন্সরের কাগজপত্র দিতে হবে, এবং খুব সম্ভবত আপনার যে টিবি সার্টিফিকেট, টিউবারকুলোসিসের সার্টিফিকেট, সেটাও খুব সম্ভবত এক্সপায়ার্ড হয়ে গেছে। ঠিক আছে, সুতরাং নতুন অ্যাপ্লিকেশানগুলো নতুন ডেটে নতুন পেস্লিপ দিতে হবে। 6 মাসের পুরাতন পেস্লিপ দিলে হবে না, 6 মাসের পুরাতন ব্যাংক স্টেটমেন্ট দিলে হবে না। নতুন অ্যাপ্লিকেশানটা ডেট অফ অ্যাপ্লিকেশান থেকে পিছনে আপনি যেতে পারবেন, কিন্তু 6 মাস আগের কাগজপত্র দিয়ে অ্যাপ্লিকেশান করা যাবে না। তবে একটা বিষয় হচ্ছে যে প্যান্ডামিকের কারণে ওনার যেহেতু একবার ভিসা হয়েছিল, আবার যদি আপনারা অ্যাপ্লিকেশান করেন সেম ডকুমেন্টগুলাই নতুন করে যদি আবার দেন, নতুন ডেটে, পুরাতন ডেটে না, নতুন ডেটে করে আবার দেন, ইনশাল্লাহ ওনার আবার ভিসা হবে। ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে পুরাতন ডকুমেন্ট যেগুলো 6 মাসের বেশি পুরাতন হয়ে গেছে সেগুলোর উপর রিলাই করা যাবে না, কারণ ওইগুলো ডকুমেন্ট সাপোর্ট করবে না। আর রুলটাও তা বলতেছে না, রুলটা বলতেছে রিসেন্ট ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। ঠিক আছে কলার, আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। ধন্যবাদ কলার। ও ভাই আমাদের হাতে 3 মিনিট সময় আছে, আমরা আরেকটা কল নেব জি ব্রেক টাইমের জন্য। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাউথহল থেকে বলছিলাম। জি জি আমার একটা প্রশ্ন হলো, আমার ভাইয়ের সাথে আমার ভাইয়ের ফ্যামিলি এবং আমার মা আসছে ইউকেতে 2019 তো এখন তারা বায়োমেট্রিক রেসিডেন্ট কার্ড পাইছে নর্মালি। তো এখন এটার ভ্যালিড আছে 2025 পর্যন্ত, 25 পর্যন্ত আছে ভ্যালিড। তো এখন মানুষ থেকে শুনতেছি যে এটা নাকি জুনের পরে বাদ হয়ে যাবে, আবার নতুন রেসিডেন্ট করতে হবে। এটা মানে কতটুকু সত্যতা এটা জানার জন্য, কারণ এটার ভ্যালিড তো আছে। আবার কেউ কেউ বলে এটা নিয়ে বাংলাদেশে গেলে নাকি আবার ঢুকতে অসুবিধা হবে। তাদের ফ্রি সেটেলমেন্ট করা হয়ে গেছে, সবকিছুই করা হয়ে গেছে। এখন আমরা এই কথাটা শুনে আমরা একটু চিন্তিত আর কি। জি ধন্যবাদ আপনার কলের জন্য। বিষয়টা হচ্ছে যে এখানে একটা কনফিউশন কাজ করছে। হ্যাঁ, প্রি সেটেল স্ট্যাটাসের আপনার যে ডকুমেন্টটা দিচ্ছে, সেই ডকুমেন্টটার মধ্যে দেখবেন আপনাদেরকে একটা রেফারেন্স নাম্বার দিচ্ছে। সেই রেফারেন্স নাম্বারটা এখানে এই ডকুমেন্টটার মাধ্যমে আপনাদের ভিসা কিংবা আপনাদের লিভ নির্ধারিত হচ্ছে না। এই ডকুমেন্টের মধ্যে বলা আছে আপনারা বর্তমানে কি স্ট্যাটাসে আছেন সেটা কিভাবে চেক করা যাবে, সেটা অনলাইন থেকে চেক করতে হয়। তো এই চেকিংটা করার মাধ্যমে আপনাদের যে স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাস অনুসারে আপনাদের দেশ থেকে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া আসা কোনো প্রবলেম হবে না। এটা একটা কনফিউশন, হয়তো ওভারসিজ এয়ারপোর্টগুলোতে যারা থাকেন তারা হয়তো এই বিষয়টাতে সম্পূর্ণরূপে আপডেটেড না। ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি যে বায়োমেট্রিক কার্ডের কথা বলছেন, হ্যাঁ কথা ঠিক আছে, বায়োমেট্রিক কার্ড এটা স্টপ হয়ে গেছে। এই মুহূর্তে হোম অফিসার বায়োমেট্রিক কার্ড ইস্যু করছে না। ঠিক আছে, সুতরাং এই 30শে জুন পর্যন্ত যে রিকোয়ারমেন্টটা আছে সেই রিকোয়ারমেন্টটা আপনাদেরকে ফলো করতে হবে। ওকে, আর যারা সেটেল স্ট্যাটাসে আছেন এবং প্রি সেটেল স্ট্যাটাসে আছেন, দুইজনের জন্য কিন্তু দুইটা রুট। হ্যাঁ, যারা সেটেল স্ট্যাটাসে আছেন তাদের জন্য আমার অ্যাডভাইস থাকবে হচ্ছে আপনারা সেটেল স্ট্যাটাস থেকে চেঞ্জ করে ন্যাচারালাইজেশন করার মাধ্যমে পাসপোর্টটা নিয়ে নেন, তাহলে আপনারা এই ঝামেলা থেকে বের হয়ে যাবেন। কারণ 30শে জুনের পরে গভর্নমেন্ট কী ধরনের পদক্ষেপ নিবে, কতটুকু কমপ্লিকেটেড করবে, এটা কিন্তু এখন বলা যাচ্ছে না। সুতরাং এটা হচ্ছে যারা সেটেল স্ট্যাটাসের মধ্যে আছেন। আর যারা প্রি সেটেল স্ট্যাটাসে আছেন তারা কিন্তু 2025 পর্যন্ত আপনাদের এই জিনিসটাকে আপনারা কন্টিনিউ করতে পারবেন, এবং এই প্রি সেটেল স্ট্যাটাসটা আপনার 2020 কন্টিনিউ করার পরে তখন আপনারা আবার সেটেল স্ট্যাটাসের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, সেটেলমেন্টে যেতে পারবেন। তখন আবার সেটেলমেন্টে যাওয়ার পরে আপনার ন্যাচারালাইজেশনের মাধ্যমে, ন্যাচারালাইজেশনে কোয়ালিফাই করার মাধ্যমে আপনারা কিন্তু আবার ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। সুতরাং এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে চারদিকে একটা কনফিউশন তৈরি হচ্ছে, কারণ এই ডকুমেন্টটা দেওয়া হচ্ছে আপনাদের স্ট্যাটাসটাকে কনফার্ম করার মাধ্যমে, বাট এই ডকুমেন্টটা আবার স্ট্যাটাসটাকে জাস্টিফাই করছে না। কারণ এই ডকুমেন্টটার মাধ্যমে স্ট্যাটাসটা বুঝতে হবে আপনাকে অনলাইনে লগ ইন করে আপনার ডিটেলস দেওয়ার মাধ্যমে। আমাদের প্রথম যে কলার ছিল সেই কলার, আপনি যদি অনুষ্ঠানের শুরুটা দেখেন, আবার প্রথম কলার কিন্তু এই জিনিসটা ক্লারিফাই করছে।
এই জিনিসটা আপনাকে জানতে হবে। যদি কখনো আপনি এই ধরনের প্রবলেম ফেস করেন তখন আপনাকে এই জিনিসটা এক্সপ্লেন করতে হবে আপনি যার সাথে কথা বলছেন। বাংলাদেশ থেকে আসার সময় যদি কেউ আপনাকে এই জিনিসটা বলে তখন আপনাকে এক্সপ্লেন করতে হবে যে হ্যাঁ দিস ইজ মাই স্ট্যাটাস। আর অন টপ অফ দ্যাট বাংলাদেশ থেকে আসার সময় আপনি যদি ইউরোপিয়ান কোনো পাসপোর্টধারী এক্সকিউজ মি ইউরোপিয়ান কোনো পাসপোর্টধারী হয়েও থাকেন, এই কারণে তারা আপনাকে স্টপ করতে পারবে না, কারণ অ্যাজ এন ইউরোপিয়ান পাসপোর্ট হোল্ডার আপনার কিন্তু এই দেশে 3 মাসের জন্য ঢোকার রাইট আছে। ঠিক আছে, শুধুমাত্র বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার যারা তাদের জন্য এই জিনিসটা প্রুফ করতে হবে যে দে হ্যাভ এ স্ট্যাটাস ইন দ্য ইউনাইটেড কিংডম। ঠিক আছে, এই জন্য আপনি জিনিসটাকে ভালো করে এক্সপ্লেন করবেন যে আমার এই হচ্ছে আমার সিচুয়েশান, কিন্তু আমার স্ট্যাটাসটা তোমরা অনলাইনে চেক করার মাধ্যমে জানতে পারবা। ঠিক আছে, ধন্যবাদ। আশা করি আপনি আপনার উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ ভাই কলের জন্য। ধন্যবাদ ভাই সুন্দর করে বিশ্লেষণ করার জন্য। তো আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাব, ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, তারপর আবার ফিরে আসবো। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি বিজ্ঞাপন বিরতিতে, খুব শীঘ্রই চলে আসবো, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, আমাদের সাথে থাকার জন্য। আমরা চলে আসলাম বিজ্ঞাপন বিরতি থেকে। আমাদের সাথে অনেক টেক্সট মেসেজ অলরেডি চলে আসছে এবং আমাদের অনেক কলার অপেক্ষায় আছে। তো ভাই, আমি একটা জরুরি টেক্সট মেসেজ আপনার আনসার চাইবো, আলোচনা চাইবো, সেটা হলো প্রপার্টি বিষয়ে। একজন দর্শক জানতে চেয়েছেন, উনি মর্গেজ কনফার্ম হয়েছে, উনি প্রপার্টিও কনফার্ম করেছেন। তো উনি একজন অ্যাফোর্ডেবল সলিসিটর কিংবা লয়ারের সাপোর্ট কীভাবে নিতে পারে এবং কীভাবে উনি ফাইন্ড আউট করতে পারে যে অ্যাফোর্ডেবল সলিসিটরের সার্ভিসটা, সে বিষয়ে যদি একটু আলোচনা করতেন। জি, ধন্যবাদ। যেটা আমাদের কমিউনিটিতে আমরা অনেক সময় স্ট্রাগল করি, আমরা ইনফরমেশন পাই না কিভাবে সার্ভিসটা নেওয়া যাবে। জি অবশ্যই, ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটা কল, কারণ হচ্ছে যে ঘর বাড়ি কেনা বেচা কিংবা বিজনেস কেনা বেচার ক্ষেত্রে কয়েকটা স্টেজ আছে। জি, কয়েকটা স্টেজের মধ্যে একটা হচ্ছে মর্গেজ, যেহেতু ওনার এটা কনফার্ম হয়ে গেছে, ভেরি গুড। এবং সেই সাথে আরবার হচ্ছে প্রপার্টিটাকে চুজ করা, বিক্রি করার জন্য ইয়েস বায়ার এগ্রিড, সেলার এগ্রিড। এরপরে হচ্ছে কনভেন্সারের দরকার পড়ে, কনভেন্সারকে সলিসিটারের দরকার পড়ে। তো এইখানে মর্গেজ যদি থাকে, নর্মালি সেলার এক পক্ষ হয়, বায়ারের আরেকটা পক্ষ হয়। তো মর্গেজ যদি ইনভলভ থাকে তো এখানে ল্যান্ডারের কিছু রিকোয়ারমেন্ট থাকে। তো তাদের প্যানেলভুক্ত সলিসিটার হতে হয়। তো এই প্যানেলভুক্ত সলিসিটার, অনেক সলিসিটার আমাদের এখানে আছে, অনেকেই হয়তো আবার প্যানেলভুক্ত না, অনেকেই কিন্তু আবার প্যানেলভুক্ত। যারা প্যানেলভুক্ত সলিসিটার তারাই কিন্তু ওই ট্রানজ্যাকশানটা করতে পারবে। তো এখন প্যানেলভুক্ত সলিসিটার খুঁজতে গেলে নর্মালি যারা মর্গেজ করে দেয় তাদের একটা লিস্ট থাকে। যেমন আপনি যদি একটা ব্যাংক থেকে মর্গেজ নেন, তো ওই মর্গেজ প্রোভাইডার একটা প্যানেল থাকে, সেই প্যানেল লয়াররা ওনাদের জন্য ওই মর্গেজের কনভেন্সার হিসেবে, সলিসিটার হিসেবে কাজ করতে পারে। সেই জায়গায় কি অন্য আউটসাইড মানে সুযোগ থাকে? না, নর্মালি না, থাকেই না। যারা প্যানেলভুক্ত সলিসিটার না, তার বাইরে অন্য কেউ এখানে কাজ করতে পারবে না। তো এখন এই প্যানেলভুক্ত সলিসিটার হওয়ার কারণে হয় কি, আমাদের মার্কেটে অনেকেই একটু অ্যাফোর্ডেবল সলিসিটার খুঁজে পাওয়া যায় না, একটু এক্সপেন্সিভ হয়ে যায়, এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এই ক্ষেত্রে যেটা আপনি জানতে চাইছেন যে এই ক্ষেত্রে আমাদের কমিউনিটির মানুষজন কী করতে পারে, এই ক্ষেত্রে আমাদের কমিউনিটির মানুষ যেটা করতে পারে সেটা হচ্ছে যে এই প্যানেলভুক্ত সলিসিটারের লিস্ট হাতে নিতে হবে। লিস্ট নিয়ে তাদের সবাইকে অ্যাপ্রোচ করতে হবে, সবাইকে অ্যাপ্রোচ করে সবার কাছ থেকে একটা কোট নিতে হবে, একটা কোটেশন নিতে হবে, যেটা আমরা বলি। যেমন আপনি যদি একটা গাড়ির ইন্স্যুরেন্স কিনেন, আপনি একটা কোটেশন নেবেন, ঠিক এরকমই এই প্যানেলভুক্ত সলিসিটারদের সাথে, যে এইটা একটা সলিসিটার কিন্তু অনেক প্যানেলভুক্ত হয়, আবার এরা কিন্তু বিভিন্ন ধরনের, যদিও কনভিন্সিংয়ের কাজটা হচ্ছে কাজের উপর বেস করে অনেক সময় কস্টটা কম বেশি হয়, কিন্তু ভালো ডিল পাওয়ার জন্য কমিউনিটির মানুষজন যাতে অ্যাটলিস্ট না ঠকে যায়, যাতে একটা ভালো অ্যাফোর্ডেবল ডিল পায়, এই জন্য তারা কী করতে পারে সেটা হচ্ছে যে 2-3টা কনভিন্সিং প্যানেলভুক্ত সলিসিটার যারা আছেন তাদের সাথে যদি কথা বলেন, তাহলে উনি একটা আইডিয়া পাবেন যে হ্যাঁ, আমার এই প্রপার্টিটাতে এখন যদি আমি একজন সলিসিটারকে ইনভলভ করি তাহলে আমার এরকম একটা খরচ যাবে।
যে সলিসিটার সাথে উনি যোগাযোগ করবেন, ওনারা কিন্তু ওনার কাছে কিছু ইনফরমেশন নেবেন যে প্রপার্টিটার ভ্যালু কত, প্রপার্টিটা লিজ হোল্ড না ফ্রি হোল্ড, মর্গেজের ল্যান্ডার কে, অ্যামাউন্টটা কত, আউটস্ট্যান্ডিং মর্গেজ কি যদি থাকে তাহলে কত আছে। তো এই সমস্ত কিছু ইনফরমেশন নেওয়ার পরে সেই সাথে অনেক সময় প্রপার্টিতে এডিশনাল চার্জ থাকে, ফাইন্যান্সিয়াল চার্জ থাকে, ম্যাট্রিমোনিয়াল চার্জ থাকে। তো এই চার্জগুলো এই সব কিছু মিলে একটা কোটেশন নিতে হয়। তো এই জন্য ওনাকে যেটা আমার কথা হচ্ছে, কমিউনিটির মানুষজন যদি একটা ভালো বার্গেন চায়, যেটা করবেন আপনারা সেটা হচ্ছে যে আপনারা এরকম 2-3টা প্যানেল সলিসিটারের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনারা তাদের কাছ থেকে একটা কোটেশন নেবেন, তাদের সাথে কথা বলে, যার সাথে আপনার মনে হবে যে হ্যাঁ ভালো যোগ্যতা সম্পন্ন লোক এবং একটা অ্যাফোর্ডেবল প্রাইস দিচ্ছেন, তাদের সাথে আপনারা সবাই কাজ করবেন। আর যারাই মোটামুটি আলহামদুলিল্লাহ প্যানেলের ভিতরে থাকেন এবং সলিসিটার পর্যায়ে যারা থাকেন, সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ কোয়ালিফাই। সুতরাং আপনারা সবার কাছ থেকে ভালো একটা সার্ভিস পাবেন, তবে সার্ভিস ওয়াইজ বেস করে কস্টটা কম বেশি হয়। সুতরাং এই জন্য আপনারা খোঁজ নেবেন, 2-1জনের সাথে কথা বলবেন, কথা বলে দেখবেন যে কোটেশন পাওয়া যায়। ঠিক আছে, সেই কোটেশন নিয়ে তারপরে আপনারা তাদের সাথে আপনার কাজটা তাদের সাথে করাতে পারেন বলে আমি মনে করি। এতে করে কিছু হয়তো ফাইন্যান্সিয়াল বেনিফিট হতে পারে আমাদের কমিউনিটির মানুষের। ধন্যবাদ। কলটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমি মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ একটা কল ছিল। জি ধন্যবাদ বাবু ভাই। আমরা চলে যাব নেক্সট কলে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, জি আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার একটি প্রশ্ন। জি বলেন। জি আমার প্রশ্ন, যে আমি নামটাকে বলছি। আচ্ছা আচ্ছা। জি আমার প্রশ্নটা হইলো, আমার ওয়াইফ এদেশে আসছেন স্পাউস ভিসায়। আচ্ছা। এখন আমি তো কোভিড-19 এর লাগি আমি এই বছর ইনকাম করতে পারি নাই, আমি একজন সেলফ এমপ্লয়ার। সেলফ এমপ্লয়েড। এখন আমার ইনডিফিনিট লিভার লাগি আমি অ্যাপ্লিকেশন করব। জি। এখন আমি তো 18,600 দেখাইতে পারতেছি না, এখন আমি কি করতে পারি? ইনডিফিনিট লিভের জন্য অ্যাপ্লাই করবেন আপনার না আপনার ওয়াইফের জন্য? আমার ওয়াইফের জন্য। আপনার ওয়াইফের জন্য। জি। আচ্ছা, এখন আপনি এটা কিভাবে সমাধান করতে পারেন? ও ভাই আপনি সমাধান করতে পারি। এখন তো আমি নেক্সট মান্থে অ্যাপ্লিকেশন করব। এখন তো 18,600 আমার ইনকাম হয় না, কারণ কোভিড-19 এর লাগি আমি তো 2টা লকডাউনের মধ্যে আমি কাজ মোটেই করি নাই। জি। তোড়া সেকেন্ড লকডাউনে আমি করছি, প্রথম লকডাউনে আমি মোটেই কাজ করি নাই। এখন আমি কিভাবে এটা মেইনটেইন করতে পারি, আমি আপনাদের একটা জিনিসটা জানতে চাই ক্লিয়ার। ও ভাই আপনি কোনো রিলেভেন্ট কোশ্চেন করতে? ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, আপনি টিভিতে শুনতে থাকেন, আপনি ফোনটা রেখে টিভিতে শুনতে থাকেন, আমাদের ও ভাই আপনার কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করবে। জি ধন্যবাদ কলার। খুবই দুঃখজনক আসলে এই প্যান্ডামিকের কারণে আপনার মতো অনেকেই এই ধরনের একটা ফাইন্যান্সিয়াল স্ট্রাগলিং সিচুয়েশনের মধ্যে পড়ে গেছে, যে কারণে অনেকেরই ভিসা নিয়ে এটা নিয়ে অনেক দুশ্চিন্তার মধ্যে আছেন আপনাদের মতো। কিন্তু সত্যি কথা বলতে কি, এখানে সত্যি কথা বলতে দুশ্চিন্তার কিছু নাই আমি বলবো, কারণ এখানে একটা স্পেসিফিক গাইডলাইন্স হোম অফিস থেকে আছে, যাদের এই কোভিড-19 কারণে ফাইন্যান্সিয়াল ডিফিসিয়েন্সি তৈরি হয়েছে, যাদের কোভিড-19 কারণে ইনকামে এফেক্টেড হয়েছে, ওনারা কিন্তু এই ফাইন্যান্সিয়াল এক্সপ্লেনেশনটা দেওয়ার মাধ্যমে যে কেন আপনি একটা ফাইন্যান্সিয়াল থ্রেশহোল্ডটা মিট করতে পারছেন না, এই এক্সপ্লেনেশনটা দেওয়ার মাধ্যমে অ্যাপ্লিকেশন করা যায়। আমি এর আগের 2-1টা প্রোগ্রামে আমি এই বিষয়ে আলোচনা করেছি। আপনাকে আমি বলছি যে আপনি যে দুশ্চিন্তাটার মধ্যে আছেন, আগামী মাসে অ্যাপ্লিকেশন করবেন, আপনি যেটা করেন সেটা হচ্ছে যে আপনি একজন সলিসিটার কিংবা ইমিগ্রেশন অ্যাডভাইজারের সাথে কথা বলুন, কথা বলে দেখবেন উনি আমাকে ভালো করে এক্সপ্লেন করতে পারবে। আপনি যেহেতু সেলফ এমপ্লয়েড, আপনাকে 1 বছরের লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারের এই ট্যাক্স রিটার্নটা সাবমিট করতে হবে। এখানে আরও অনেকগুলো ডকুমেন্ট, কারণ সেলফ এমপ্লয়েড হলে অনেক 6-7টা ডকুমেন্ট দিতে হয়, অ্যাকাউন্টেন্সি ডাটা দিতে হয়, আপনারা যেহেতু আনঅডিটেড একটা অ্যাকাউন্ট দিতে হবে, তো এখানে অনেকগুলো রিকোয়ারমেন্ট আপনাকে ফুলফিল করতে হবে। যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে আপনার সলিসিটারের সাথে কথা বলতে হবে এবং সলিসিটারের কাছ থেকে আপনাকে সুন্দর করে একটা এক্সপ্লেনেশন নিতে হবে। ঠিক আছে, একটা কভার লেটার দিতে হবে, কভার লেটার দিয়ে এই জিনিসটাকে এক্সপ্লেন করতে হবে যে কেন আপনি ফাইন্যান্সিয়াল থ্রেশহোল্ডটা মিট করতে পারছেন না, এবং কেন হোম অফিস এই ফাইন্যান্সিয়াল থ্রেশহোল্ড মিট করতে পারছে না, হোম অফিস কেন এই জিনিসটাকে ডিসরিগার্ড করবে। ঠিক আছে, আমি আশা করবো আপনি বুঝতে পেরেছেন। এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না, ইনশাল্লাহ এটার একটা সমাধান হবে। আপনি একজন সলিসিটারের সাথে কথা বলুন, কথা বলে এটার একটা অ্যাপ্লিকেশন করুন। যেহেতু 1 মাস আছে, আপনি এখনই একজন সলিসিটারের সাথে যোগাযোগ করে আপনি প্রসেসিং শুরু করে ফেলতে পারেন। কারণ আমাদের ফার্ম থেকে আমরা অনেকের কাজ করছি যাদের এরকম ফাইন্যান্সিয়াল থ্রেশহোল্ড মিট করেন নাই, অনেক ভালো ভালো জব ছিল, রিডান্ডেন্সি চলে গেছেন, অনেকে সেলফ এমপ্লয়েড ছিলেন, অনেকে এই ফাইন্যান্সিয়াল রিকোয়ারটা মিট করতে পারেন নাই।
ঠিক আছে? তো এরকম অনেকগুলো অ্যাপ্লিকেশন হচ্ছে এবং আলহামদুলিল্লাহ সবাই ভালো করছে। ঠিক আছে, আশা করি আপনি আপনার উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ আপনার কলের জন্য। ধন্যবাদ অপু ভাই। আমার মনে হয় এটা একটা কমন সমস্যা আমাদের এখন বর্তমান সময়ে। অনেকেরই এটা একটা কমন সমস্যা। জি, জি। কারণ হচ্ছে যে আমাদের সবারই তো ইনকাম ডিফিসিয়েন্সি তৈরি হয়েছে, আমাদের এনাফ এন্ড সাফিসিয়েন্ট ইনকাম মিট করে যাচ্ছে না। অনেকের হয়তো খুবই মানে জাস্ট রিকোয়ার্ড লেভেলটা মিট করে ইনকাম লেভেলটা এরকম ছিল, অল্প কিছুদিন কাজ না করার মাধ্যমে কোভিডের কারণে তাদের রিকোয়ার্ড লেভেলটা কমে গেছে। অনেকে হয়তো 18,600 কিংবা 19,000 বছরে ইনকাম করতেন, এখন হয়তো কমে সেটা 14,000 চলে আসছে। এখন এইটাকে ভয় না পেয়ে আপনারা একজন সলিসিটারের সাথে যোগাযোগ করুন। ঠিক আছে, আমাদের কাছে এই ধরনের আমাদের মতো সলিসিটার যারা আমরা যারা ইমিগ্রেশনের উপর কাজ করছি, ইমিগ্রেশন এবং সলিসিটার অ্যাডভাইজার যারা আছে সবাই কিন্তু এই বিষয়টাতে আপনাদেরকে সবাইকে হেল্প করছেন। সুতরাং আপনি আপনার একজন সলিসিটারের সাথে যোগাযোগ করুন, দেখবেন আপনাকে এটা অবশ্যই ভালো সমাধান দিবেন ইনশাআল্লাহ। তো ভাই আপনাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কিরকম বলে? এরকম জি, এরকম এই যে আমি বললাম আমার কথার মধ্যে বলে দিলাম এরকম মানে ভিসা চলে আসছে, কোনো সমস্যা নাই। এটা তো এখন রিকোয়ারমেন্ট, এটা তো হোম অফিসের গাইডেন্সই আছে এই বিষয়ের উপর। সুতরাং আমরা যারা ভয় পাচ্ছি যে আমার তো ইনকাম থ্রেশহোল্ডটা মিট করছে না, আল্লাহর রহমতে ভয় পাবেন না ইনশাআল্লাহ। সাহস করে কথা বলেন, সলিসিটারের সাথে 1 মাস আছে, উনি আপনাকে কিছু ডকুমেন্ট প্রিপারেশন করতে বলবে, ব্যাংকের স্টেটমেন্ট এগুলো সব দেখান ওনাদেরকে, দেখবেন আপনাকে একটা ভালো সমাধান দিবেন ইনশাআল্লাহ। জি, তো আমরা চলে যাই নেক্সট কলে। জি অবশ্যই। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার একটা প্রশ্ন হইল জি, যে আমি আমার আব্বা দেশে আসলাম, আব্বার রাইটে আমরা দেশে ব্রিটিশ হয়েছি। জি, আমার একটা ছেলে বাংলাদেশে, জি, তার ব্রিটিশ হসপিটালে অ্যাপ্লাই করতে হবে, জি, ওই জিনিসটা জানতাম না। জি, আপনি আপনার ছেলের বাংলাদেশে বয়স কত? 4 বছর। 4 বছর বয়স। ওকে, জি ধন্যবাদ। এখানে হচ্ছে কি দুইটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে। প্রথম অবস্থা হচ্ছে যে এই ব্রিটিশ রাইটটা সবাই সবার কাছে পাস করতে পারে না। হ্যাঁ, আপনার ওয়াইফ কোথায়? বাংলাদেশে। এইখানে একটু প্রবলেম আছে। হ্যাঁ, এখানে প্যারেন্টসের একটা বিষয় আছে, দুইজন প্যারেন্টসকে ইউকেতে থাকতে হয়। আবার এখানে এটা দুইটা রুট। হ্যাঁ, দুইটা রুট আপনাকে খেয়াল করতে হবে। একটা রুট হচ্ছে বাবা থেকে সন্তানের কাছে ব্রিটিশ সিটিজেনশিপটা পাস করা যায়, আর একটা রুট হচ্ছে এই রুটের আন্ডারে। আমি লিগ্যাল এক্সপ্লেনেশনে যাচ্ছি না, এতে করে হয়তো আপনাদের কনফিউশন তৈরি হবে। শুধুমাত্র এটুকু জানেন, এক বাবা পাস করতে পারতেছে, আরেক বাবা পাস করতে পারছে না। ঠিক আছে, তো আপনার ক্ষেত্রে হয়তো এই ধরনের একটা প্রবলেম সিচুয়েশন হতে পারে। তো আমি যেটা আশা করবো সেটা হচ্ছে যে আপনি এই বিষয়টা নিয়ে একজন ইমিগ্রেশন অ্যাডভাইজারের সাথে, একজন সলিসিটারের সাথে কথা বলেন, উনি হয়তো আপনাকে আরো ভালো করে এক্সপ্লেইন করতে পারবেন। আপনার এইটাই তো আপনাকে বললাম, যেহেতু আপনার ওয়াইফ বাংলাদেশে, এখানে একটু কমপ্লিকেশন আছে। ঠিক আছে, আপনি কি ব্রিটিশ পাসপোর্ট নিয়েছেন? উনি বাবার কাছ থেকে নিয়েছেন। জি, কত সনে নিয়েছেন? 94। না, সেটা ঠিক আছে, 94 নিলেও কোনো সমস্যা নাই, কারণ আপনি আপনার বাবার কাছ থেকে নিয়ে এসেছেন। আপনাকে পাস করতে হলে এখানে কিছু রেসিডেন্সি রিকোয়ারমেন্ট প্রুফ করতে হয়, ওয়াইফের ভিসার একটা রিকোয়ারমেন্ট প্রুফ করতে হয়। ঠিক আছে, আপনি একজন ইমিগ্রেশন অ্যাডভাইজারের সাথে কথা বলুন, ইনশাআল্লাহ উনি আপনাকে ভালো গাইডলাইন করতে পারবেন। ধন্যবাদ। ধন্যবাদ ও ভাই। ও ভাই, মানে যেটা আমার একটা জানার খুব ইচ্ছা হলো, যে ব্যাপারটা মানে একজন ব্রিটিশ সে যদি বাংলাদেশে বিয়ে করে, তখন তো তার বাচ্চা ব্রিটিশ সিটিজেনশিপ পেয়ে যায়। তো উনি যদি 94-এ ব্রিটিশ হয়ে থাকে, তো এই রাইটসটা কি ওনার যাবে না? একই এক্সপ্লেনেশন তোমাকে আবার দিতে হবে। তুমি এই প্রোগ্রামটা তুমি আবার দেখবা, এখানে আমি যে কথাগুলো বলছি। না, ঠিক আছে, আমি এটা ডিসেন্ট একটা ব্যাপার আছে। আমি আসলে এক্সপ্লেনেশন যেতে চাচ্ছি না, কথাটা এক জায়গার মধ্যে। একটা রাইটে বাবার কাছ থেকে আসার পরে একটা গ্রুপ পাস করতে পারতেছে, আর একটা গ্রুপ পাস করতে পারতেছে না, কারণ এখানে রাইটটা দেওয়া যাচ্ছে না। এটা এই মানে এখন লিগ্যাল এক্সপ্লেনেশন গেলে অনেক সময় লেগে যাবে, আমরা শর্টকাটের মধ্যে থাকি। অন্যান্য কলাররা ওয়েট করছে, অন্যান্য কলারদের সাথে কথা। ধন্যবাদ ও ভাই, সেটা আমার কিউরিওসিটি থেকে আমি অবশ্যই না, গুড থিংকিং, একই আলোচনা অবশ্যই। জি, আমরা নেক্সট কলে চলে যাব। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই সাহেব, আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। আমার প্রশ্ন হইলো, আমি ফ্রি অ্যাপ্লিকেশন লাগি করছিলাম, যে তারা ফ্রি অ্যাপ্লিকেশন দিছে, বাট আমার যে মেইন যে বিচার তারিখ, ও তারিখ আপনার 13 তারিখ আছে, ও মাসের 13 তারিখ। এটা 11 তারিখ আমি পাইছি ফ্রি অ্যাপ্লিকেশনের লেটার, বুঝছেন? এটা 10 দিনের টাইম দিছে। ইকেনার মাঝে আর কোনো সমস্যা হইব, কোনো প্রবলেম কোনো সময়? 10 দিনের টাইম দিছে বলতে আপনি কি এখন 10 দিন ওভারস্টেয়ার? জি, আপনি কি এখন 10 দিনের ওভারস্টেয়ার? জি জি। তা আপনি কলার, এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি যেহেতু ফি ওয়েভারের অ্যাপ্লিকেশন করেছিলেন, আপনার উচিত ছিল ফি ওয়েভার অ্যাপ্লিকেশনটা একটা সময় নিয়ে করা।
ঠিক আছে? ফিওবের অ্যাপ্লিকেশনগুলো, যদিও ফিওবের অ্যাপ্লিকেশনের ডিসিশন হতে খুব একটা বেশি সময় লাগে না, কিন্তু আমরা যারা ফিওবের অ্যাপ্লিকেশনে ক্লায়েন্টদেরকে অ্যাডভাইস করি তাদেরকে আমরা অ্যাডভাইস করি যে একটা ভিসা শেষ হওয়ার অনেক দিন আগে, অ্যাটলিস্ট 1.5 মাস 2 মাস 3 মাস আগে আমরা যাতে ফিওবের আমি অ্যাপ্লিকেশনগুলো 11 তারিখ আইছে লেটার, বাট সলিসিটাররা কইছে তারা 10 দিনের টাইম দিছে, এর ভিতরে করলে অসুবিধা নাই। আমার টাইম আসলে বৃহস্পতিবারে করতে পারলো না, এলে শুক্রবারে অ্যাপ্লিকেশন করতে পারলো না সলিসিটার। জি জি, আপনার এখন ব্যাপারটা হচ্ছে যে সত্যি আপনি কলটা রাখেন, আপনি শুনেন, ঠিক আছে? আপনি কলটা রেখে শুনেন। আপনার সলিসিটার যদি আপনাকে বলে থাকেন এই বিষয়টা, উনি বেটার পজিশনে আছেন আমার চেয়ে, ঠিক আছে? আমি আপনার এই কথাটুকু শুনে যতটুকু বুঝতে পারতেছি ততটুকু দিয়ে আপনার অ্যাডভাইস করতে আমি পারবো না। আপনার সলিসিটার সাহেব যেহেতু আপনাকে বলছেন যে এটা নিয়ে কোনো প্রবলেম হবে না, তাহলে আমি এখানেই রেখে দিব। আমি বলবো যে আপনি আপনার সলিসিটারের অ্যাডভাইসের সাথে কাজ করেন। ধন্যবাদ আপনার কলার। জি, এটা একটা খুব সিরিয়াস ম্যাটার আমার মনে হয় যে এটা যেহেতু আপনার সলিসিটার আপনাকে বলছেন অলরেডি, এখানে এই দ্বিতীয় বিষয়ে আলোচনা করা যাবে না, কারণ আমি আর কতটুকুই জানি, আপনার সলিসিটার আমাদের চেয়ে আপনার বিষয়ে ভালো জানেন। জি জি জি, উনি পেপার সবকিছু দেখে একটা সিদ্ধান্ত নিয়েছেন, কাগজ নিয়ে উনি করছেন, আপনাকে ফিওবে অ্যাপ্লিকেশন করছেন, হি নোজ মোস্ট অফ ইউর কেস, ঠিক আছে? ধন্যবাদ। পরবর্তী কিছু আছে কলার? না, আমরা আমাদের বিজ্ঞাপন বিরতির সময় চলে আসছে। ধন্যবাদ ভাই, আমরা আবার চলে আসবো আপনার কাছে। ধন্যবাদ দর্শক, আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। বিজ্ঞাপন বিরতির থেকে আসার পরে আমরা কিছু কল নেব এবং আমরা টেক্সট মেসেজের আনসার করব। ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, আমাদের সাথে থাকার জন্য। আমরা আবার ফিরে আসলাম। ও ভাই, আমাদের ব্রেকের মধ্যে আমাদের কাছে একটা কল এসেছে মিস্টার মুরাদ চৌধুরী নামের। উনি অ্যাপ্লিকেশন করেছে, ওনার ওয়াইফ এদেশের ডিসক্রিপশনে আছেন। ওনার স্ট্যাটাস কি? ওনার বর্তমানে কোনো স্ট্যাটাস নেই। জি, আচ্ছা। তো ওনার 2 বাচ্চা, তারাও ডিসক্রিপশনে আছেন। তো উনি অ্যাপ্লিকেশন করেছে, করার পরে ওনাকে ফ্যামিলি টুগেদারনেসের যে পেপারসগুলা এইগুলা চেয়ে পাঠিয়েছে হোম অফিস, এবং বাচ্চার বার্থ সার্টিফিকেট, স্কুল এবং জিপির কাগজ তারা চেয়ে পাঠিয়েছে। তো উনি এগুলা সাবমিট করেছেন 4 মান্থ বিফোর। তো উনি এখনও কোনো রেজাল্ট পাননি। তো উনি বলতেছে যে এটার পসিবিলিটি এবং পাওয়ার। বাচ্চার বয়স কত? বড় বাচ্চার বয়স, বাচ্চা এবং ওয়াইফ তো অলরেডি ডিসক্রিপশনারি লিভের মধ্যে আছেন। জি জি, পাওয়ার সম্ভাবনা খুবই হাই, আনলেস ওনার নিজস্ব কোনো সুইটেবিলিটি টেস্টে যদি উনি ফেল না করে থাকেন, ওনার নিজস্ব যদি ইমিগ্রেশন হিস্ট্রি বাজে না থাকে, যদি ইমিগ্রেশন হিস্ট্রিতে কোনো ঝামেলা না থাকে, তাহলে ইনশাআল্লাহ ওনার ইমিগ্রেশন হিস্ট্রি বাজে বলতে ভাই সুইটেবিলিটি টেস্টের অনেকগুলো বিষয় আছে। যেমন একটা সময় টোইক ছিল সুইটেবিলিটি টেস্টের বিষয়। ডিসঅনেস্টি যদি থেকে থাকে ওনার ক্ষেত্রে, ওনার জীবনে যদি কখনো সাইনিং রেস্ট্রিকশন ছিল কিনা, যদি উনি সাইনিং রেস্ট্রিকশন সঠিকভাবে পালন না করে থাকেন, ঠিক আছে, সেটার জন্য কি ডিসক্রিপশন ক্যান্সেল হতে পারে না। এটা হচ্ছে সুইটেবিলিটি টেস্টের দেখার বিষয়, জি জি, যে আপনি একজন নাগরিক হিসেবে কতটুকু সুষ্ঠু নাগরিক। জি, তো এই ধরনের কোনো ইস্যু যদি ওনার জীবনে না থাকে, ক্রিমিনাল কনভিকশনের বিষয়টা যদি না থাকে, ব্যাংকরাপসি যদি না থাকে, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এবং এটা আশা করা যাচ্ছে যে উনি একটা ভালো রেজাল্ট খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, যেহেতু 4 মাস হয়ে গেছে। জি, সময় বেশি লাগবে প্যান্ডামিকের কারণে, এটা ধরতে হবে। আর এই ধরনের ডিসক্রিপশনের অ্যাপ্লিকেশনগুলো আগেও কিন্তু 6 মাসের মতো সময় লাগতো। জি, ঠিক আছে, আশা করি উনি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ দর্শক, আমার মনে হয় আপনি উত্তরটা পেয়েছেন। আমরা চলে যাব নেক্সট কলে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমি রিসেন্টলি আইএলআর পাইছি 5 ইয়ার্স রুটে। আমার হাজবেন্ড হচ্ছে ব্রিটিশ সিটিজেন। জি, আমার কোশ্চেনটা হচ্ছে, আমি কি এখন ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, না আমি ডাইরেক্ট পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো? আপনি কবে আইএলআর পেয়েছেন? আমি আইএলআর জাস্ট লাস্ট উইকে আমার আইএলআরটা অ্যাপ্রুভ কার্ডটা আমার হাতে আসছে, আর আমি 5 ইয়ার্স রুটে আইএলআরটা পাইছি। আমার হাজবেন্ড অলরেডি ব্রিটিশ সিটিজেন। জি, ধন্যবাদ দর্শক, আপনি শুনতে থাকেন। ও ভাই, আপনি কোনো রিলেভেন্ট কোশ্চেন করবেন? না, থ্যাংক ইউ। ধন্যবাদ দর্শক, আপনি টিভির পর্দায় শুনতে থাকেন।
জি, ধন্যবাদ কলার, আপনার কলের জন্য। খুবই সুন্দর প্রশ্ন। এবং বিষয়টা হচ্ছে যে আপনি ব্রিটিশ সিটিজেনের স্পাউস হিসেবে সেটেলমেন্টে আসছেন এবং আপনি কখন মানে আপনি ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন করবেন না ব্রিটিশ পাসপোর্ট অ্যাপ্লিকেশন করবেন? আপনাকে ন্যাচারালাইজেশনের মাধ্যমে ব্রিটিশ পাসপোর্ট অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে? কিন্তু গুড নিউজটা হচ্ছে আপনার হাজব্যান্ড যেহেতু ব্রিটিশ সিটিজেন এবং আপনি 5 বছর যাবত এই দেশে অলরেডি আছেন, আপনি এখনই অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবেন, ঠিক আছে? আপনাদের জন্য রেসিডেন্স রিকোয়ারমেন্ট হচ্ছে 3 বছরের ব্রিটিশ পাসপোর্টের স্পাউস হিসাবে, এবং আপনার জন্য 1 বছরে যে যারা লং রেসিডেন্সের মাধ্যমে 1 বছর ওয়েট করার পরে ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন করতে হয়, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই রুলটা না, ঠিক আছে? সুতরাং আপনি চাইলে আগামীকালকে অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবেন এবং এই অ্যাপ্লিকেশনগুলো খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আপনার অলরেডি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশনে আপনার অনেকগুলো ডিটেলস এখানে ইউজ হয়ে গেছে, ওই সেম ডিটেলসগুলো দিয়ে আপনি আবার সুন্দর করে একটা অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবেন, ঠিক আছে? আপনি একজন সলিসিটর কিংবা ইমিগ্রেশন অ্যাডভাইজারের সাথে কথা বলুন, কথা বলে বাকি প্রিপারেশনগুলো নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলেন, ন্যাচারালাইজেশন হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ধন্যবাদ আপনার কলেজ। ধন্যবাদ অপু ভাই। আমাদের মনে হয় অনেকেই মনে করেন যে 1 বছর অপেক্ষা করতে হয়। না, এই জন্য আমি একটু এক্সপ্লেন করে দিলাম যে এই ধরনের সিচুয়েশনে যারা আছেন, স্পাউস ভিসা থেকে যারা ইনডিফিনিট লিভ টু রিমেনে আসছেন এবং যাদের হাজব্যান্ড ব্রিটিশ সিটিজেন হিসাবে আছেন, তাদের জন্য ইমিডিয়েটলি আপনি অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবেন। আর যারা একা আছেন, 10 বছরের রুটে লং রেসিডেন্সিতে যারা আপনারা সেটেলমেন্ট হয়েছেন, তাদের জন্য 1 বছর ওয়েট করতে হবে। করে 1 বছর পরে কিন্তু আপনারা ন্যাচারালাইজেশনের মাধ্যমে করতে হবে। আবার কিন্তু এই কলার আপনি কনফিউজ হবেন, আপনি কিন্তু ডাইরেক্ট পাসপোর্ট অ্যাপ্লিকেশন করবেন না, আপনাকে ন্যাচারালাইজেশন করতে হবে। ন্যাচারালাইজেশন অ্যাপ্রুভ হওয়ার পরে, সনদ নেওয়ার পরে, তারপরে আপনি ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন, ন্যাচারালাইজেশন সার্টিফিকেট পাওয়ার পরে, ঠিক আছে কলার? ধন্যবাদ আপনার কলের জন্য। ধন্যবাদ ও ভাই, খুব সুন্দরভাবে আলোচনা করার জন্য। আমরা চলে যাচ্ছি নেক্সট কলে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। জি হ্যালো, জি আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন ছিল। আমি হলাম পর্তুগিজ পাসপোর্ট, আমি 11 বছর ধরে এই দেশে আছি, বুঝছেন? আমার ওয়াইফ প্রায় 10 বছর ধরে ওই জায়গায়। আমার ওয়াইফ ইন্ডিপেন্ডেন্ট লিভ পাইছে এবং আমার একটা ছেলে আছে, ছেলে 12 বছর, আর 7 বছর, সেও ইন্ডিপেন্ডেন্ট লিভ পাইছে, মানে বায়োমেট্রিক্যাল রেসিডেন্স কার্ড পাইছে, বুঝছেন? মানে আমি চাচ্ছি আর কি আমার ছেলের মাইনর রেজিস্ট্রেশন করার জন্য পাসপোর্টের ওর জন্য কি আমরা মাইনর রেজিস্ট্রেশন করতে পারবো? পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো? জি, আপনাদের সেটেল স্ট্যাটাস পাইছেন আপনারা সবাই? হ্যাঁ, আমার ওয়াইফ পাইছে যে ইন্ডিপেন্ডেন্ট লিভ বায়োমেট্রিক্যাল 5 ইয়ার্সের ইয়েটা, বুঝছেন? জি, আপনার 10 ইয়ার্স ইয়ে পাইছে। আপনার বাচ্চার পাসপোর্ট কোন দেশি? বাংলাদেশি? বাংলাদেশি। আপনার ওয়াইফের পাসপোর্টও বাংলাদেশি? বাংলাদেশি। জি, আপনি পর্তুগিজ ন্যাশনাল বলছেন? হ্যাঁ, আমি পর্তুগিজ। জি, স্ট্রেট ফরওয়ার্ড জিনিস। আপনারা ন্যাচারালাইজেশনের মাধ্যমে সবাই আপনারা ন্যাচারালাইজেশনের মাধ্যমে ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, ব্রিটিশ সিটিজেন হতে পারবেন, ঠিক আছে? এটা কমন, এটা একদম আপনাদের মতো সিচুয়েশনে যারা আছে। আপনার বাই দ্য ওয়ে, আপনারা কি এই নতুন যে স্কিম আসছে সেই স্কিমের আন্ডারে সেটেল পাইছেন তো? না, আমি তো 11 বছর ধরে ওই জায়গায়। জি, এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। নতুন স্কিমের আন্ডারে যাদের প্রিভিয়াসলি সেটেল স্ট্যাটাস কিংবা ফ্যামিলি পারমিট ছিল, তাদের সবাইকে কিন্তু নতুন স্কিমের আন্ডারে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে কলার? গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আপনি একজন ইমিগ্রেশন অ্যাডভাইজার এবং সলিসিটরের সাথে যোগাযোগ করেন। আমার তো রেসিডেন্স কার্ড আছে, ওই যে আনলিমিটেড। আপনি রেসিডেন্স কার্ড বলতে আপনি পার্মানেন্ট রেসিডেন্স পাইছেন পুরাতন রাইটে? হ্যাঁ। জি, আপনি যদি পার্মানেন্ট রেসিডেন্সও পান পুরাতন রাইটে, আপনাকেও কিন্তু আবার সেটেল স্ট্যাটাসের জন্য এই নতুন স্কিমের আন্ডারে অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে? সুতরাং একজন সলিসিটরের সাথে যোগাযোগ করেন, যোগাযোগ করে একটা সিদ্ধান্তে আসেন, ঠিক আছে? আমার মনে হচ্ছে দর্শক আপনি একটু কনফিউজ হচ্ছে। নতুন স্কিমের আন্ডারে সবাইকে আবার সেটেল স্ট্যাটাস অথবা প্রি সেটেল স্ট্যাটাস সেটার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। একটাই অ্যাপ্লিকেশন, তারা ডিসিশন দিবে আপনার বেসড অন ইউর রেসিডেন্স আপনার কোন স্ট্যাটাসটা পাবেন। একটাই কিন্তু অ্যাপ্লিকেশন, ঠিক আছে? কিন্তু যারা অতীতে পেয়েছেন, অনেকে হয়তো ভুল করছেন, মনে করছেন যে না আমি তো অলরেডি পেয়ে গেছি, আমাকে আর কিছু করতে হবে না। আপনারা যতক্ষণ পর্যন্ত না ন্যাচারালাইজেশন করে ব্রিটিশ পাসপোর্ট নিচ্ছেন, ততক্ষণ আগ পর্যন্ত এই স্কিমের আন্ডারে আপনাকে আবার সেটেলমেন্ট স্ট্যাটাস অথবা প্রি সেটেল স্ট্যাটাসের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। যেহেতু আপনারা একটা লং টাইম যাবত এই দেশে আছেন, আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন আপনারা সেটেল স্ট্যাটাসই পাবেন। যদিও আপনি বলতে পারেন আমার তো অলরেডি আছে, হ্যাঁ, কিন্তু নতুন করে বলা হয়েছে আবার করতে হবে, ঠিক আছে? ধন্যবাদ আপনার কলের জন্য। ওকে।
ধন্যবাদ ও ভাই, এই বিষয়টা আপনি অনেকবার বলেছেন। জি, জি, এটা এখনো, এবং সত্যি কথা বলতে আমি খুবই সারপ্রাইজ যে আমাদের কমিউনিটির মানুষ যারা এই দেশে আজকে 10-12 বছর যাবত আছেন তারা এখনো পর্যন্ত এই জিনিসটা জানেন না। এবং আমি আশা করব যারা আমার এই অনুষ্ঠান দেখছেন আপনারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে বলেন যে যদিও আমরা অনেক আগে এসেছি, যেহেতু আমাদেরকে এখনো এই নতুন স্ট্যাটাসের আন্ডারে আমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। যারা ইউকে রেসিডেন্সের ভিতরে আছেন সবাইকে আবার এই স্ট্যাটাসের আন্ডারে অ্যাপ্লিকেশন করতে হবে। কনসিকুয়েন্স কি হবে অ্যাপ্লিকেশন না করলে, এটার কোনো প্রিসাইজ গাইডলাইন্স যদিও এখনো পর্যন্ত আমার চোখে পড়ে নাই, হয়তো থাকতেও পারে, যদিও এখনো পড়ে নাই, কিন্তু রুলটা হচ্ছে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। সুতরাং আপনারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে বলেন যে যত তাড়াতাড়ি সম্ভব আপনার এই অ্যাপ্লিকেশনগুলো 30 জুনের আগে অবশ্যই করতে হবে। ঠিক আছে, আপনার একজন ইমিগ্রেশন অ্যাডভাইজার এবং সলিসিটরের সাথে যোগাযোগ করে এই অ্যাপ্লিকেশনগুলো করে ফেলেন। ধন্যবাদ। ধন্যবাদ বাবু ভাই, আপনি বিষয়টা নিয়ে অনেক গুরুত্ব দিয়ে আলোচনা কারণ করেছেন। জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের কমিউনিটির মানুষজন না হয় ডিপ্রাইভ হবে তখন। জি, আমরা নেক্সট কলে চলে যাচ্ছি। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন আপনারা? আমি আপনাদের একজন নিয়মিত দর্শক। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব ভালো লাগে। জি, ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখার জন্য আপনাকে। আসলে আমার দুইটা প্রশ্ন ছোট ছোট সলিসিটর সাহেবের কাছে। একটা হচ্ছে, আমি যতদূর শুনেছি আমাদের আশেপাশের থেকে যারা প্রি সেটেলমেন্ট করে আসেন এখানে, তারা 31 ডিসেম্বর যে রাইট ছিল বাংলাদেশ থেকে বা অন্য জায়গা থেকে। সরি কলার, আপনি একটু আস্তে কথা বলেন, আমার কথাটা একটু ভেঙে যাচ্ছে। হ্যালো কলার, এগেইন আপনি বলেন সমস্যাটা। না, আমি জানতে চাচ্ছি সলিসিটর সাহেবের কাছে জি, যে যারা প্রি সেটেলমেন্টে আছে এখানে, তারা নাকি 31 ডিসেম্বরে তাদের রাইট শেষ হয়ে গেছে, বাংলাদেশ থেকে আর কোনো আত্মীয় স্বজনের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। কিন্তু যারা সেটেলমেন্টে আছে তারা নাকি 31 জুন পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। জি, এই একটা জিনিস। দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই 31 জুনের পরে যদি কারো ভিসা হয়ে থাকে আগে কিন্তু পরে যদি আসে তাহলে কোনো সমস্যা হবে কিনা বা কি হইতে পারে, এই জিনিসটা যদি একটু জানান তাহলে খুশি হব আর কি। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ আপনার কলের জন্য। বিষয়টা হচ্ছে প্রি সেটেল স্ট্যাটাসে থাকলে আত্মীয় স্বজন আনা যাবে কি আনা যাবে না, আর সেটেল স্ট্যাটাসে থাকলে আত্মীয় স্বজন, এই জিনিসটাতে কনফিউশন তৈরি করার কিছু নাই। এখানে একটা প্রিসাইজ গাইডলাইন বলা আছে যে 30 ডিসেম্বর না 31 ডিসেম্বর ছিল, 31 ডিসেম্বর। আপনাদেরকে যেটা প্রমাণ করতে হবে, কিছু সার্টেন অ্যাপ্লিকেশান যেমন এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার অ্যাপ্লিকেশান এখন বন্ধ, ওকে, কিন্তু কিছু কিছু অ্যাপ্লিকেশান, স্পাউস ভিসা অ্যাপ্লিকেশান এবং রিলেশনশিপ প্যারেন্টসের অ্যাপ্লিকেশান, তারপরে ইনল শ্বশুর শাশুড়ির অ্যাপ্লিকেশান, এগুলো কিন্তু এখনও পর্যন্ত করা যাচ্ছে। এবং প্রি সেটেল স্ট্যাটাসে থাকলেও আপনি অ্যাপ্লিকেশানগুলো করতে পারবেন আপনার রিলেটিভদের জন্য। এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশান হচ্ছে এবং আপনারা করতে পারবেন। শুধুমাত্র আপনাদেরকে প্রমাণ করতে হবে যে আপনাদের যে রিলেশনশিপটা ছিল এটা 31 ডিসেম্বরের আগেও ছিল। যদিও আপনারা অ্যাপ্লিকেশানটা এখন করছেন কিন্তু রিলেশনশিপটা আগেও ছিল। এই জিনিসটা প্রমাণ করার মাধ্যমে ডিপেন্ডেন্সি প্রমাণ করতে হবে আর এই রিলেশনশিপটা প্রমাণ করতে হবে। সেই সাথে আরও আনুষঙ্গিক অনেক কিছু থাকে, এখন বলতে গেলে তো লিস্ট অফ ডকুমেন্টস অনেকগুলো বলতে হয়, বাট আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন। ঠিক আছে, আর ওনার দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? দ্বিতীয় প্রশ্নটা ছিল ওনার ফার্স্ট প্রশ্নটা আপনি উত্তর দিয়েছেন, আর দ্বিতীয় প্রশ্নটা আসলে আমিও নিজেও ড্রপ করেছি। যাই হোক, আমরা দ্বিতীয় প্রশ্নটা ছিল কি, সত্যি দুঃখিত আমরা ভুলে গেছি আপনার দ্বিতীয় প্রশ্নটা। আমরা পরবর্তী কলে যাই, যদি মনে আসে আমি আলোচনা করে দেব ইনশাআল্লাহ। জি, দুঃখিত ভাই, আমি নিজেও ড্রপ করেছি। আমার প্রথম নোট রাখা দরকার। জি, আমি ফার্স্ট প্রশ্নটা আমার কাছে মনে ছিল আর কি। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আমরা মনে হয় কলটা ড্রপ করেছি, আমরা একটা নেক্সট কলে চলে যাব। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি একটা বিষয় জানতে চাইছিলাম। জি, এই যে দেশ থেকে যে মনে এই স্কিল ওয়ার্কার হিসেবে একজন সেকেন্ড শেপ বানাস, জি, ওটা তার প্রসিডিউরটা কিভাবে, মানে স্টার্টিং অ্যাপ্লিকেশন কিভাবে, বা এখানে ওনারের কি লাগবে, আর বাংলাদেশে ওই যে আসবে তার কি লাগবে, এবং সেকেন্ড শেফ হিসাবে কত টাকা স্যালারি হতে হবে, এবং অ্যাপ্লিকেশনের প্রসেসিংটা কিভাবে একটু যদি একটু বাংলিয়ে বলেন। জি, ধন্যবাদ। অনেক বড় একটা প্রশ্ন।
পুরো ওয়ার্ক পারমিট বিষয়ে জানতে চাচ্ছেন। আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 3 ঘন্টার একটা প্রোগ্রাম করতে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তারপর আমি আপনাকে শর্টকাট বলে দিচ্ছি 3টা স্টেজ। ও ভাই আমি একটু মধ্যে ইন্টারাপ্ট করছি, আমাদের হাতে 2 মিনিট সময় আছে। আচ্ছা 2 মিনিট সময় আছে, পুরো প্রোগ্রাম শেষ হয়ে যাচ্ছে। জি আচ্ছা যাই হোক, আমি যে কলার আমার নিয়মিত কলার আপনি ফোন করেছিলেন, আমি দ্বিতীয় প্রশ্নটা বুঝতে পারিনি। আপনি টেক্সট নাম্বারে যদি যোগাযোগ করেন, আমরা টেক্সটের মাধ্যমে আপনাকে পরবর্তীতে হয়তো আপনাকে একটা আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক, স্কিল ওয়ার্কারের বিষয়ে যিনি জানতে চেয়েছেন তার জন্য 3টা স্টেজ। প্রথম অবস্থা হচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠান যেটা আছে সেটার জন্য আপনাকে লাইসেন্স নিতে হবে। ঠিক আছে, তারপর লাইসেন্স নেওয়ার পরে আপনাকে কস্টের জন্য দরখাস্ত করতে হবে যে আপনি একজনকে এই কস্টটা অ্যালোকেট করতে চান। সেই কস্টটা যখন অ্যালোকেট হবে তখন সেই কস্টটা বাংলাদেশ থেকে যে আসবে ওনার নামে বরাদ্দ করতে হবে, ওনার নামে দিতে হবে। তখন যখন ওনার নামে আসবে উনি বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করবেন। এখন লাইসেন্স করার জন্য কী কী রিকোয়ারমেন্ট? অনেক বড় রিকোয়ারমেন্ট। আপনাদেরকে বিজনেসের কাগজ দিতে হবে, টেনেন্সি এগ্রিমেন্ট দিতে হবে, অ্যাকাউন্ট সাবমিট করতে হবে, বিজনেসের নিডটা দেখতে হবে আপনাকে কত দিনের জন্য আছেন। এটা করে আপনি লাইসেন্সটা পাবেন। লাইসেন্সটা পাওয়ার পরে আপনাকে কস্টের জন্য রিকোয়েস্ট করতে হবে। এটা প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদাভাবে ফি আছে। যখন কস্টটা আসবে তখন আপনি শেফের জন্য দরখাস্ত করবেন। বাংলাদেশ থেকে যে আসবে মূল রিকোয়ারমেন্টটা হচ্ছে তার জব রিলেটেড যে এক্সপিরিয়েন্সটা আছে সেটা তার থাকতে হবে এবং সেই সাথে ইংলিশ রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে হবে। ঠিক আছে, তো ইংলিশ রিকোয়ারমেন্টটা IELTS-এ 4.5 পেলেই কাজ হয়ে যাচ্ছে। আর মেনটেন্যান্স রিকোয়ারমেন্ট আছে, মেনটেন্যান্স রিকোয়ারমেন্টটা আপনি কস্টের মাধ্যমে কভার করতে পারবেন। আমি ছোট্ট করে আলোচনা করে দিলাম, এই প্রত্যেকটা স্টেজ কভার করে আপনাকে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতে হবে। তো আগে ইউকের প্রসেসটা শুরু করেন, লাইসেন্সটা বের করেন, কস্টটা ইস্যু করেন, তারপরে বাংলাদেশ থেকে যে নিয়ে আসবেন। আপনি একজন সলিসিটরের সাথে কথা বলেন, উনি আপনাকে এই বিষয়ে ভালো গাইডলাইন দিতে পারবেন। ও ভাই আমার মনে পড়েছে, আপনি জাস্ট 30 সেকেন্ডের মধ্যে উনি প্রশ্ন করেছিলেন ভিসা হয়ে যাওয়ার পরে যদি কেউ 31 তারিখের পরে আসে, ভিসা হয়ে যাওয়ার পরে যদি কেউ 31 তারিখের পরে আসে, যদি ওনার রিমেইনিং ভিসা থাকে, যদি এক্সপায়ার্ড হয়ে না যায়, উনি যদি এখানে নিয়ে আসেন, আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিংয়ের মতো আছে উনি আসার পরে সেম রুলের আন্ডারে অ্যাপ্লিকেশনগুলো উনি এই ক্যাটাগরিটাতে পড়তে পারবেন। তবে হ্যাঁ, গাইডলাইন্স কিন্তু বলা আছে যারা 31-এর আগে ঢুকতে পারে নাই তারা কিন্তু ওই মানে ডিপেন্ডেন্টের অন্যান্য যে রাইটগুলো আছে সেই রাইটগুলো কিন্তু পাবে না। ঠিক আছে, ধন্যবাদ ভাই। তবে ব্যাপারটা হচ্ছে যে নিয়ে আসা পড়েন, এরপরে ইনশাল্লাহ আসার পরে দেখা যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই। আমাদের সময় আসলে খুবই কম, আলোচনা করতে গেলে আসলে আপনি যেটা বললেন 3 ঘন্টা সময় দরকার আমাদের। ধন্যবাদ দর্শক, আমরা অনেক দুঃখিত, আমাদের অনেক কলার অপেক্ষায় আছেন, আমরা অনেক কলের আনসার করতে পারিনি। ইনশাল্লাহ পরবর্তী অনুষ্ঠানে আমরা চেষ্টা করব আরও বেশি কল নেওয়ার জন্য। সবাই আগামী অনুষ্ঠানে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।